আহাদ, আপনি আজকের যে ব্রিফিংয়েও শুনছিলাম, আপনি নিজেও আজকে নিজের জীবনের নিরাপত্তার নিয়ে প্রশ্নের কথা বলেছেন, হুমকির কথা বলেছেন। একটু বিস্তারিত বলবেন? আপনারা দেখেছেন যে আসলে ভারত বিরোধী আগ্রাসনে যারা কথা বলছে আসলে তাদেরকে সবসময় রুখে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আবরার ফাহাদ, ফেনী নদী নিয়ে কথা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি সবসময় ভারতের বিরুদ্ধে কথা বলেছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং সে মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়ছে। এবং আমরা যারা জুলাই অভ্যুত্থানের ইয়াং জেনারেশন আছি, আমরা যখন ভারত বিরোধী কথা বলি তখন আমাদের উপরে আসলে এভাবে হত্যার হুমকিটা আসে। হ্যাঁ, ভারত আসলে কখনো সমালোচনা নিতেই পারে না এবং তাদের যে এই স্বৈরাচারী অ্যাটিটিউড, এটা আসলে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে খুব বেশি অ্যালার্মিং একটা ইস্যু। এবং ইন্টারন্যাশনালি যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে আহ্বান করে আমরা দেখছি যে ইন্ডিয়া আসলে কখনোই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র না, প্রতিবেশী রাষ্ট্র সবসময় এনিমি। এটা আপনাকে ফ্যাক্ট বুঝতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে আমাদেরকে স্বাধীনতাটা ছিনিয়ে আনতে হয়েছে এবং স্বাধীনতা ছিনিয়ে আনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে আমাদের বন্ধুকে, আমাদের শত্রুকে, আমাদের বন্ধু করা এবং শত্রু করা যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ চিনতে পারবে না, আসলে ততদিন পর্যন্ত আমাদের আসলে উন্নয়নের ক্ষেত্রে বাধাটা রয়ে যাবে বলে আমরা মনে করি। আমরা দেখেছি যে 54টা নদী কিন্তু এখনও পানির ক্ষেত্রে একতরফা নিয়ন্ত্রণ করছে ইন্ডিয়া। আমরা দেখেছি যে সীমান্তে কাঁটাতারে ফেলানি সহ প্রতিনিয়ত হত্যা হচ্ছে এবং এই মাসেও হয়েছে। এবং আমরা যারা জুলাই অভ্যুত্থানের শক্তি আছে, আমরা ভারত বিরোধী কথা বলি, তখন আমাদের ন্যায্য অধিকারের কথা বলি, তখন কিন্তু আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমাকে পার্সোনালি ফোন করা হয়েছে ইন্ডিয়ার বিভিন্ন নাম্বার থেকে এবং আমাদেরকে, আমাদের বংশকে নির্বংশ করে দেওয়া হবে, আমাদের চলাফেরা ট্র্যাক করা হচ্ছে, আমাদের নাম্বারগুলো পাবলিক করে দেওয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে আমাদের কন্টিনিউয়াস ফোন আসছে এবং আমাদের পরিবারের রূপকে হুমকি দিয়ে যাচ্ছে, আমাদের অনেকের বাসার সামনে কাফনের কাপড় রেখে আসছে। এই জিনিসগুলো খুবই অ্যালার্মিং। আমরা একজন চিকিৎসক হিসেবে বলতে চাই যে আমরা যে কোনো রুগী আমাদের কাছে সবাই সমান। ওসমান হাদি কেন, এরকম জুলাই আগস্টের আন্দোলনের সময় আমরা নিউরোসার্জারি বিভাগে ডেডিকেটেডলি কাজ করেছি এবং আমরা অনেক রুগীকে সেবা দিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের আসলে এইরকম অ্যাটিটিউড আমরা কখনোই কামনা করি না। এবং সেই সাথে বলতে চাই যে আমরা এই জেনারেশন যদি বুঝতে পারি আমাদের শত্রু করা এবং বন্ধু করা, তাহলে আমরা এই বাংলাদেশকে এগিয়ে আনতে পারবো এবং এই উন্নয়নের ক্ষেত্রে আমরা একটা ভূমিকা পালন করবো বলে আমরা মনে করি। সেই সাথে আমরা বলতে চাই যে তা নিয়ে কি আপনি কোনো জিডি করেছেন অথবা সরকারের কোনো, সরকারকে জানিয়েছেন কিনা, কোনো না কোনো ফর্মে জানিয়েছেন কিনা? জি, আমরা কোনো না কোনো ফরম্যাটে আমাদের লোকাল থানায় আমরা জিডি করার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইভাবে আসলে আমাকে হুমকিটা তো অনলাইনে দেওয়া হয়েছে। আমি কি ঢাকায় জিডি করব নাকি আমার এলাকায় জিডি করব? আমি যেহেতু একজন নির্বাচনের দিনাজপুর 5 আসনের এনসিপি মনোনীত এমপি ক্যান্ডিডেট এবং আমি যেহেতু এলাকায়ও যাই আবার ঢাকাতেও থাকি, আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এখনও আমি হুমকিটার কোনো জিডি করি নাই অফিসিয়ালি। তো আমরা আসলে চিন্তা করছি যে জিডি করে কি হবে, ওসমান হাদিকে অ্যাটাক করা হবে এরকম উড়ো মেসেজ কিন্তু আমরা সবসময় দেখেছি। এবং ওসমান হাদি কেন, এরকম আমাদের নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ, এরকম আমরা নাম গুনে অনেকে বলতে পারবো, এনসিপির অনেক বড় বড় লিডার যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিল, তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এবং এটা ওপেন সিক্রেট এখন যে কারা কারা হুমকির মুখে আছে। এবং দেশের যখন এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা যখন এই অবস্থা বিরাজ করছে, তখন আমরা বলবো যে আমাদের দেশের যারা নীতি নির্ধারণী ফোরাম আছেন, আমাদের ফরেন পলিসি যারা দেখেন, তাদেরকে বলতে চাই যে আপনারা এখনও কেন ওয়েট করছেন? একটা মানে আঘাত আসে, একটা হত্যা হয়, একটা অ্যাসাসিনেশন হয়, তারপরে কেন আপনাদের টনক নড়ে? তার আগে কেন আপনারা স্টেপ নিতে পারেন না? ওসমান হাদির উপরে আক্রমণ হবে এটা অনেকেই বলছিল, বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা শুনতে পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুনতে পাই, ইন্ডিয়া থেকে তাকে আক্রমণের জন্য এখন যেরকম শুনতে পাই যে হাসনাত আবদুল্লাহর নামে, নাহিদ ইসলামের নামে এবং ব্যারিস্টার ফুয়াদের নামে সহ আরও আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো স্টেপ আমরা দেখতে পাচ্ছি না। সরকারের পক্ষ থেকে উদ্যোগটা কি? আসলে আমাদের সিকিউরিটি কি? আমরা জুলাই অভ্যুত্থানের নেতার জন্য যে আমাদের সিকিউরিটি দেওয়া হবে এরকম তো না। একটা সাধারণ জনগণ তো এখানে থ্রেটের মধ্যে আছে, তাদের সিকিউরিটিটা আসলে কি? আর এই সরকারের সিকিউরিটিটা ব্যবস্থাটা কি আসলে, তারা কি চিন্তা করছে? এবং এই জনগণকে যে তারা বর্ডারকে সিল করতে পারছে না। একটা ওসমান হাদিকে আক্রমণ হয়েছে দুপুর 2টায়, সেই আক্রমণ হওয়ার পরে বর্ডার সিল হচ্ছে মধ্যরাতে। এই যে ইন বিটুইন সময়টা, এই সময়টাকে কেন বর্ডার সিল করা হলো না? এবং তার এই যে 48 ঘন্টা পার হয়ে গিয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হলো না? তাহলে কি আমরা দেখতে পাবো যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে জড়িত আছে তারাই কি এটার সাথে দায়ী কিনা? দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন আমরা দেখেছি বিগত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় যে এই বাহিনীগুলো সরকারের পক্ষে কাজ করেছে, আমরা কতজনকে বিচারের আওতায় আনতে পেরেছি? আমরা দেখেছি বিডিআর বিদ্রোহের সময় সেনাপ্রধান বলেছে যে এখানে ফুল স্টপ, এরপরে কোনো কিছু নাই, এরপরে আর কোনো কিছু ইনভেস্টিগেশন হবে না। কিন্তু তারপরে আবার ইনভেস্টিগেশন নতুন করে হলো। জেনারেল ফজলুল স্যার যে একটা রিপোর্ট দিয়েছে, আমরা কি দেখতে পেলাম? জেনারেল সহ অনেকগুলো অফিসার। আমরা আপনার উত্তরটা পেয়েছি, একই সঙ্গে আপনার একটা প্রশ্ন করেছেন সরকার কি করছে, সরকার